ছোট থাকতেই একটি বিশেষ রোগের কারণে মরে গেছে। রিচার বাবার নাম হলো ক্রিস এবং সে তার মেয়েকে খুব যত্ন করে বড় করে তুলেছে। সে প্রতিটা জিনিস ভালোভাবে খেয়াল করে এবং এমন এক সন্ধ্যায় এরা দুজন একটি ছোট্ট পার্টির মতো আয়োজন করে। কিন্তু হঠাৎই পুরো শহর জুড়ে ইলেকট্রিসিটি চলে যায়, এমনকি একই সাথে ইন্টারনেট কানেকশনও চলে যায়। ক্রিসের মতে এই জিনিসটা খুবই শীঘ্রই ঠিক হয়ে যাবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। এখন এরকম ঘটনা ঘটার ফলে ক্রিসের বাড়ির বেশ কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, যেমন তার কম্পিউটারটা এবং একইভাবে বেশ কিছু লাইট নষ্ট হয়ে গেছে। ক্রিস সবার প্রথমে ঘরে থাকা একটি হেরিকেন জ্বালায় এবং দুজন মিলে ঘরের মধ্যেই ইলেকট্রিসিটি আসার জন্য অপেক্ষা করতে থাকে। একটা সময় অপেক্ষা করতে করতে এরা দুজন ঘুমিয়ে পড়ে। রিচার যখন ঘুম ভাঙে সে দেখে এখানে ইলেকট্রিসিটি এখনো আসেনি, তাই সে হেরিকেন নিয়ে বাড়ির চারপাশটা ঘুরতে শুরু করে দেয়। রিচা ঘুরতে ঘুরতে বাড়ির সেই অংশে চলে যায় যেখানে বহুদিন ধরে মানুষ যাতায়াত করেনি এবং সেখানে একটি আলমারিতে সে একটি বই খুঁজে পায়। আসলে এই আলমারিতে থাকা প্রত্যেকটা বই তার গ্র্যান্ডফাদারের। সে এই বইটা ওপেন করলে দেখতে পায় তার মধ্যে রেডিও ফ্ল্যাশ সম্বন্ধে কিছু ডিটেলসে লেখা রয়েছে। সে সেটা মন দিয়ে পড়ে এবং এখানে লেখা থাকে রেডিও ফ্ল্যাশ হলো এমন একটা জিনিস যেটা 1950 সালে যখন পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল তখন প্রত্যেকটা রেডিও রিসিভারে একটি ক্লিক শব্দ শোনা গিয়েছিল, আর এটাকে রেডিও ফ্ল্যাশ বলা হচ্ছে। আসলে রিচা ভালোভাবে জানে তার গ্র্যান্ডফাদার হলো একজন বিজ্ঞানী এবং সে ইলেকট্রোম্যাগনেটিক পালস নিয়ে অনেক গবেষণা করেছে, তাই সে এই রুমে চলে এসেছে সেই ব্যাপারে গবেষণা করার জন্য। তার কাছে একটি সমস্যা হলো তার গ্র্যান্ডফাদার বর্তমানে এখানে নেই। সে রিসার্চ করার জন্য পাহাড়ে একটি ক্যাম্প করে সেখানে বসবাস করছে, তাই সে তার সাথে যোগাযোগ করার জন্য এই রুমের মধ্যে থাকা একটি পুরনো রেডিও ব্যবহার করে এবং ব্যাটারির সাহায্যে সেটা কানেক্ট করে ফেলে। রিচার গ্র্যান্ডফাদারের নাম হলো ফ্র্যাঙ্ক এবং সে বেশ কয়েক বছর পর রিচার গলা শুনে খুব খুশি হয়ে যায়। একইভাবে রিচা তার গ্র্যান্ডফাদারের সাথে কথা বলতে পেরে খুব আনন্দিত হয়ে যায়। সে তাকে প্রশ্ন করে ইতিমধ্যে যে ইলেকট্রিসিটি ফ্ল্যাকচুয়েশন হয়েছে সেটা কি রেডিও ফ্ল্যাশের কারণে হয়েছে। সে তার বই পড়ে এই জিনিসটা জানতে পেরেছে। ফ্র্যাঙ্ক তাকে বলে এটা সে অনেক আগে রিসার্চ করেছিল এবং এটা হওয়ার অর্থ হলো পৃথিবী ধ্বংস হবে তার সংকেত এটা। সে আরো বলে এখন তোমাদেরকে ঘর থেকে বেরোনো ঠিক হবে না, কিন্তু কাল সকালে তোমাদেরকে আমার কাছে আসতেই হবে কারণ এখানে অনেক কাজ রয়েছে। সে আরো বলে সে যে রুমে রয়েছে সেখানে একটি রেডিও এবং একটি ম্যাপ রয়েছে, তাই আসার সময় সে যেন সেই দুটো জিনিস অবশ্যই নিয়ে আসে। রিচা তাকে জিজ্ঞাসা করে পরিস্থিতি কেমন থাকবে, সে কি বাইরে বেরোতে পারবে, কারণ ইতিমধ্যে রেডিওতে ঘোষণা করেছে কেউ যেন বাড়ি থেকে বাইরে না বের হয়। তার গ্র্যান্ডফাদার তাকে বোঝায় পরিস্থিতি যেমনই হোক তাকে এখানে আসতেই হবে, নয়তো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। অন্যদিকে ফ্র্যাঙ্ক এই ফোন বন্ধ করে সোজা লোকাল একটি মেডিসিন শপে চলে যায় এবং সেখান থেকে বেশ কিছু মেডিসিন কালেক্ট করে। পরের দিন সকাল হলে রিচা তার বছর পর দেখানো হয় ইউএসএ সেক্রেটারি অফ ট্রেজারি যার নাম অ্যালেন। সে তার পদ থেকে ইস্তিফা দিয়ে দেয়। ইস্তিফার কারণ হিসেবে সে বলে তার বউয়ের শরীর খারাপ হয়েছে। এখন এক রিপোর্টার যার নাম জেনি, তার সন্দেহ হয় এর পেছনে অন্য কোনো কারণ আছে, তাই সে অ্যালেনের সাথে দেখা করতে যায়। যেখানে গিয়ে সে দেখতে পায় তার বাড়ির সামনে অনেক এমন কিছু জিনিস রয়েছে যেগুলো কিনা কঠিন পরিস্থিতিতে কাজে লাগে। যেন মনে হয় অ্যালেন কোথাও ঘুরতে যাবে। জেনি অ্যালেনকে বলে আমি জানি তোমার ডিপার্টমেন্টে এমন কিছু গোপন টেলিফোন লাইন রয়েছে যার মাধ্যমে তুমি ডাইরেক্ট প্রেসিডেন্টের সাথে কথা বলো। আমি এটাও জানি তুমি ইস্তিফা দেওয়ার যে কারণটা বলেছো সেটা সম্পূর্ণ মিথ্যে। অ্যালেন বলে তুমি যদি এটা পাবলিক নিউজ বানাতে চাও তবে তোমার কাছে ইতিহাসের সর্বসেরা খবর রয়েছে, কিন্তু এতে কারোর কোনো লাভ হবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। জেনি যখন তার বাড়িতে ফিরে যেতে থাকে তখন তার চারপাশে অনেক গাড়ি আসে আর এগুলো এফবিআই এর এজেন্ট হয় যারা জেনিকে ধরে নিয়ে যায়। এরপর তার কাছে প্রেসিডেন্ট আসে এবং প্রেসিডেন্ট তাকে বলে তোমার কাছে যা খবর আছে সেটা তুমি কারো কাছে প্রচার করো না। এর ফলে হোয়াইট হাউসে যে প্রেস কনফারেন্স হবে সেই খবরে তোমার জন্য একদম প্রথম সিট দেওয়া হবে, যেটা কিনা অন্য কোনো রিপোর্টার পাবে না। জেনি এটা মেনে নেয়। বাড়িতে এলে সে অ্যালেনের ইতিহাস জানার চেষ্টা করে আর সে জানতে পারে অ্যালেন যখন তার পদ থেকে ইস্তিফা দেওয়ার সময় তার বইয়ের যেই নামটা বলেছিল এলি, সেটার স্পেলিং ELLIE নয় বরং সেটা ELE হয়, যার ফুল ফর্ম হয় এক্সটিংশন লেভেল ইভেন্ট। আর এটা সেই ইভেন্ট হয় যখন পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছিল। আর এখন হয়তো এমনই কিছু একটা ঘটবে। 2 দিন পর জেনি হোয়াইট হাউসের প্রেসিডেন্টের প্রেস কনফারেন্সে যায়, যেখানে প্রেসিডেন্ট বলে আমাদের পৃথিবীতে মাঝে মাঝে ছোটখাটো উল্কাপিণ্ড এবং পাথর পড়তে থাকে যার সাইজ হাতের মুঠো হতে পারে এবং গাড়ির মতো হতে পারে, কিন্তু যেই ধূমকেতুটা আমাদের পৃথিবীর দিকে আসছে সেটা মাউন্ট এভারেস্টের চেয়েও বড়, যার ওজন 500 মিলিয়ন টন। আর যদি এটা পৃথিবীতে এসে পড়ে তবে পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তাই গত 8 মাস ধরে আমেরিকা ও রাশিয়া এই দুনিয়ার সবচেয়ে বড় স্পেস স্টেশন বানাচ্ছে যেটা মহাকাশে তৈরি হচ্ছে। 2 মাস পরে পৃথিবী থেকে সেই স্পেস স্টেশনে একটা টিম যাবে যারা এই ধূমকেতুটাকে আটকানোর চেষ্টা করবে। প্রেসিডেন্ট এখানে ডক্টর মার্কাস ও লিওর নামও নেয়। সে বলে সবার প্রথমে এই দুজনই এই ধূমকেতুটাকে দেখেছিল, কিন্তু এই দুজনই একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। লিও এখনো বেঁচে আছে সেটা এখানকার কেউই জানে না। আসলে ডক্টর মার্কাস যেই গাড়িটার সাথে অ্যাক্সিডেন্ট করেছিল সেই গাড়িটার ড্রাইভারেরও মৃত্যু হয়ে গেছিল এবং সরকার ড্রাইভারের মৃতদেহটাকে লিও ভেবে নিয়েছিল, যার ফলে তাদের এই ভুল ধারণাটা হয়। কিন্তু সরকার সেই ডিস্কটাও পেয়েছিল যার ফলে তারা সেই ধূমকেতু সম্বন্ধে জানতে পারে। কিন্তু তারা এটাও বুঝতে পারে সেটা এত তাড়াতাড়ি পৃথিবীতে আছড়ে পড়বে না, তার কারণ ধূমকেতুটা গ্রহের মতনই সূর্যকে প্রদক্ষিণ করছে, যার ফলে সেটা বেশি সময় লাগবে পৃথিবীতে আসতে। কিন্তু